নেশা এক ধরনের মানসিক রোগ। নেশা থেকে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, বিশেষ করে সেটা যদি হয় সিগারেট বা গাঁজা জাতীয় কোনো পদার্থের নেশা। এই জাতীয় নেশা থেকে শরীরে হতে পারে বিভিন্ন রকমের মারণ রোগ। তাই শীঘ্রই এই নেশাকে ছেড়ে ফেলা প্রয়োজন। এই নেশা থেকে মুক্তি পাবার উপায় বা কি, বা তা সেবন করলে কি ধরনের মারাত্মক রোগ হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের জানিয়েছেন বিশিষ্ট কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অনির্বাণ গোজি। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ গোজি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম নেশা নিয়ে। আজকে তারই এক্সটেনশনে আরও নেশা নিয়ে কিছু কথা, কেননা মানুষের মধ্যে এটা নিয়ে জানার আগ্রহ বাড়ছে এবং এই সমস্যাও বাড়ছে। প্রথমেই আগের দিন আমরা বলেছিলাম গেটওয়ে ড্রাগসের কথা, মানে মোস্ট কমনলি টোব্যাকো এবং অ্যালকোহল। টোব্যাকো প্রচণ্ডভাবে প্রিভ্যালেন্ট এবং এটাকে বলা হয় মানে সবথেকে বেশি বিপজ্জনক। এবং যদিও এটার মানে একবারে খরচটা কম, কিন্তু তাহলেও একটা মানুষ দেখবেন অনেকেই আসেন প্রায় 30-40 বছর ধরে নেশা করছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তার শুধুমাত্র তামাকের পিছনে কত খরচ হয়েছে সেইটা যদি তিনি ক্যালকুলেশন করেন, সেটা হবে একটা বিরাট অঙ্ক। অতএব সেটা একটা বড় ইস্যু। সেটা তো ফিনান্সিয়াল দিক গেল, তার সঙ্গে তার হেলথের ক্ষতি হলো। কি হেলথের ক্ষতি? তামাকের কোনো ভালো এফেক্ট নেই, তামাকের সব রকমভাবে খারাপ এফেক্ট আছে। আর মোটামুটি যত ক্যান্সারের নাম আপনি মনে করতে পারবেন, দেখবেন সবই তামাকের থেকে হতে পারে। ভারতবর্ষে স্মোকলেস টোব্যাকো থেকে মোস্ট কমনলি ওরাল ক্যান্সার বেশি ডেভেলপ করে। আর যেগুলো স্মোকিং টোব্যাকো, সেখান থেকে তো ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এবং নানা রকম লিউকিমিয়া বা রক্তের ক্যান্সার, সব কিছুই তো কোনো না কোনোভাবে টোব্যাকো থাকলে হয়। এবার মানুষ আমাদের প্রশ্ন করেন যে যখন বায়ুতেই এত দূষণ, যত এখন এত অ্যাটমসফিয়ারে এমনি এত দূষণ আছে, তো তার সঙ্গে টোব্যাকো খেলে কী হবে? তাদের উত্তরটা আমাদের হয় যে আপনি যেটা প্রিভেন্ট করতে পারছেন না, আপনার শরীরে একটা বিষ ঢুকছে, তারপরেও কি আপনি নিজের থেকে একটা বিষ ঢোকাবেন? এর উত্তরটা সেভাবেই হয়। মানুষ যে কোনোভাবে র্যাশনালাইজ করার চেষ্টা করে, কিন্তু আমরা বলেছি আমাদের ডি অ্যাডিকশানে ফেজ অফ মোটিভেশন আমরা বলি। সেটা কি প্রি কন্টেম্পলেশন, মানে যেখানে পেশেন্ট রাজিই নয় যে না আমার কোনো সমস্যাই নেই, আমি যেটা করছি সেটাই করব, আমি নেশা করে যাব। তারপরে আসে কন্টেম্পলেশন, মানে হ্যাঁ আমার নেশা করাটা একটু সমস্যা হচ্ছে, ছাড়বো কি ছাড়বো না, এই দ্বিধাদ্বন্দ্ব, এটাকে বলে কন্টেম্পলেশন। তারপরে সে সব কিছু দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সে প্রিপারেশন স্টেজে আসে যে না এবার আমি ছাড়বো, কিন্তু কেমন করে ছাড়বো আমি জানি না, আমার কাছে কোনো পথ নেই। তারপরে আসে অ্যাকশন, সে ছাড়তে শুরু করলো এবং তারপরে সেটা মেনটেনেন্স এবং টার্মিনেশন। এটা হচ্ছে ফেজেস অফ মোটিভেশন। তো টোব্যাকো নিয়ে কথা হচ্ছিল বা তামাক নিয়ে। তামাক ছাড়লে কি সুবিধা হবে? সব কিছু সুবিধা হবে। আমি ইমিডিয়েটলি আমার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আমার ব্লাডে কার্বন মনোক্সাইড কমে যাবে, আমার রক্ত আরও সতেজভাবে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে ভালোভাবে অক্সিজেন দিতে পারবে, আমি আরও ফ্রেশ ফিল করব, আমার মুখে থেকে গন্ধ বেরোবে না, আমার পয়সা খরচ বেঁচে যাবে এবং ডিলেড এফেক্ট আমার ক্যান্সারের প্রবণতা এবং আমার হার্ট ডিজিজের প্রবণতা, স্ট্রোকের, হার্ট অ্যাটাকের, কোলেস্টেরলের সব কিছুর প্রবণতা কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে কমে আসবে। তারপরে একটু আগে যেটা বলছিলাম, অ্যাকশান ফেজ অফ মোটিভেশন বা প্রিপারেশন ফেজ অফ মোটিভেশনে যখন গেছে, তখন তিনি ভাবছেন আমি কিভাবে ছাড়ব। বা কমন কিছু কথা বলে থাকি। প্রথম হচ্ছে ক্রেভিং কম করা। ক্রেভিং মানে ইররেজিস্টেবল আর্জ, আমার যখন প্রচণ্ডভাবে নিতে ইচ্ছা করছে। দেখুন এই ক্রেভিং সম্বন্ধে আমরা বলি এটা একটা সমুদ্রের ঢেউয়ের মতো, এটা আসবে আবার চলে যাবে, সে চলে যাওয়া অবধি অপেক্ষা করাটা আমার ইম্পর্টেন্ট।
এই ঢেউটা যখন আসছে টপ অফ দ্য ওয়েভে, তখন আমার প্রচণ্ডভাবে মনে হচ্ছে আমি যে নেশাটা করি সেটা আমি নিই। কিন্তু সেটাকে যদি কোনো না কোনোভাবে আমি যদি সেই মুহূর্তে আমি রোধ করে দিতে পারি, তাহলে কিন্তু সেটা চলেও যাবে। আমি দিনে একটা হলেও সিগারেট কম খেতে পারবো। সেখানে কি করা যেতে পারে? একটা ব্রেক নেওয়া যেতে পারে। আমি জল খেলাম, ডিপ ব্রিদিং করলাম, খুব রিল্যাক্সিং কিছু মিউজিক শুনলাম, সেরকমভাবে কিন্তু ক্রেভিং কম করা সম্ভব। আচ্ছা, তারপরে যখন যারা যে মানুষটা দিনে 40টা 30টা সিগারেট খাচ্ছে, তার পক্ষে দুম করে বন্ধ করা সম্ভব নয়। তাই সেখানে আমরা দুটো স্ট্র্যাটেজির কথা বলি, একটা হচ্ছে হার্ম রিডাকশন, একটা হচ্ছে কমপ্লিট অ্যাবস্টিনেন্স। হার্ম রিডাকশানে যে নেশাটা করা হচ্ছে সেটার হার্মটা কমুক, সেক্ষেত্রে আমরা বলি নাম্বার অফ সিগারেটস আর নাম্বার অফ বিড়ি কম করতে হবে। নেশার সঙ্গে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা খুব কমনলি থাকে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, ADHD, অ্যাডাল্ট ADHD, অনেক রকম সাইকিয়াট্রিক কোমরবিডিটিস থাকে। সেগুলো যদি থাকে তার পক্ষেও নেশা ছাড়ানো অনেক সময় সমস্যাজনক হয়, কিন্তু তারপরেও কিন্তু সম্ভব নয় এমন নয়। এবার যদি তাকে কোনোভাবে আনতে পারেন, কিছুটা মোটিভেট করতে পারেন, তাহলে সে প্রি কন্টেমপ্লেশন ফেজ থেকে কন্টেমপ্লেশন ফেজে, বা রেদার কন্টেমপ্লেশন ফেজ থেকে প্রিপারেশন ফেজে, মানে আমি ছাড়বো কি ছাড়বো না, সেখান থেকে না আমি ছাড়বো এবারে, এই ফেজটায় আনা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। সেটা আমরা কথা বলে করতে পারি। তার জন্য মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট থেরাপি এবং অন্যান্য নানা রকম মেন্টাল হেলথ প্রফেশনাল, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, সবাই এগুলোতে ট্রেন্ড। অতএব তাদের কাছে আপনারা যেতে পারেন। সেইখান থেকে এবারে প্রিপারেশন ফেজে তখন তার ট্রিটমেন্ট শুরু হবে এবং একটা সময় ধরে তাকে ডিটক্সিফিকেশন করা হবে। ডিটক্সিফিকেশনটা কিন্তু কিছু ক্ষেত্রে বাড়িতে সম্ভব, যেগুলো খুব আনকমপ্লিকেটেড কেস, কিন্তু কমপ্লিকেটেড কেসে সম্ভব নয়। তারপরে তাকে রেখে চিকিৎসা, যখন 7 দিন 10 দিন 15 দিন সে নেশা না নিয়ে থাকলো, তার বডি থেকে সেই অ্যাকিউট হার্মফুল এফেক্টগুলো কমে গেল, তারপরে তাকে আমরা ট্রাই করি রিল্যাপস প্রিভেনশন স্ট্র্যাটেজি। রিল্যাপস প্রিভেনশন মানে সে ভবিষ্যতে যাতে না করে, সেক্ষেত্রে কিছু ওষুধের সাহায্য নেওয়া হয়। কিন্তু আমরা সবসময় পেশেন্টকে বলি যে আপনি আপনার মর্জির মালিক, আপনি যদি একটু চান ওষুধ আপনাকে সাহায্য করবে। ঠিক যেমন পা ভেঙে গেলে আমরা কিছুদিন ক্রাচ নিয়ে হাঁটি, আবার যখন পা ঠিক হয়ে যায় আমরা ক্রাচ ছেড়ে দিই, ঠিক এক্ষেত্রে এইরকমভাবে ওই ওষুধগুলো আপনাকে সাহায্য করতে পারে, আপনার ক্রেভিংটাকে কম করতে পারে, কিন্তু আপনি আপনার মর্জির মালিক। এবং ক্রেভিং কম করার ক্ষেত্রে আমরা বলছি ফিজিক্যাল যে উইথড্রয়াল, সেই ক্রেভিংটা, যে আমার হাত পা কাঁপছে করছে, সেই ফিজিক্যাল উইথড্রয়ালের পাথটা এবং ক্রেভিংটাকে কম করা যেতে পারে। কিন্তু যে মানে একটা মানুষ যে একটা সিগারেট ধরিয়ে যে আনন্দটা পাচ্ছে, সে সিনেমায় দেখেছে যে একদম দারুণভাবে একটা লাইটার ধরিয়ে করলো, বা বন্ধুদের সঙ্গে সে নানা পার্টিতে হই হুল্লোড় হচ্ছে, তারা অ্যালকোহল নিচ্ছে, এই যে ফিজিক্যাল এই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা, এটা কিন্তু কোনোভাবেই তার নিজস্ব মোটিভেশন ছাড়া কমানো যায় না। তাকে সেভাবে আমরা রোল উইথ রেজিস্ট্যান্স, মানে সে বলছে না আমি করব না, তার সঙ্গে তাকে সেরকমভাবে কথা বলার টেকনিকগুলো, সেটাতে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই করতে পারবেন। তারা সেটা করে কিন্তু তাদের সেই পর্যায়ে নিয়ে গিয়ে রিল্যাক্স প্রিভেনশন টেকনিকে আমরা মন দিতে পারি। আর গাঁজার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো ওষুধ হয় না যে গাঁজা ছাড়িয়ে দেওয়ার এমন একটা ওষুধ দিন যাতে কিনা আর গাঁজা না খায়, না, সেরকম কিছু হয় না। অ্যালকোহলে হয়, কিন্তু খুব এখনকার দিনে যেটা খুব কমনলি ওই ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার থেকে কিছু পাউডার, কিছু ট্যাবলেট দিয়ে দেন, সেগুলোতে ইউজুয়ালি ডাইসালফিরাম থাকে। ডাইসালফিরাম খাওয়াকালীন কোনো মানুষ যদি অ্যালকোহল নেয়, তার হঠাৎ করে মুখ চোখ লাল হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, ঘাম হবে, কিন্তু সেটা যদি কোনো ক্ষতি না হলেও তো এক ব্যাপার, কিন্তু তার থেকে কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে, খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। অতএব এভাবে ওষুধ না খাওয়ানোই ভালো। কিছুই যখন করার থাকে না তখন মানুষ হোমে দেন। এবারে হোমে সবসময় সায়েন্টিফিক ট্রিটমেন্ট হচ্ছে তা নয়, তারা যদি ঠিকঠাক সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে খারাপ ফল হয় না। এবং হোমে দেওয়ার আরও কিছু এফেক্ট আছে, যা প্রচণ্ড ভায়োলেন্ট পেশেন্ট
বা প্রচণ্ডভাবে সে তর্কাতর্কি করে ইয়ে করে, সে যখন একবার দুবার এরকম রেজিস্ট্যান্সের মুখোমুখি হয় তারপরে সে একটু ভাবতে হয়তো বাধ্য হয় যে এরপরে আমাকে ছাড়তে হবে। তাই একেবারে এফেক্ট নেই সেটা বলা যায় না, কিন্তু যদি ওয়েটা সায়েন্টিফিক হওয়া উচিত, ট্রিটমেন্টের ওয়েটা। এই গেল কমন ড্রাগসগুলো নিয়ে। এরপরে আপনাদের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে পাঠান, আমরা পরবর্তী ভিডিও আমরা সেখানে উত্তর দেব বা পরবর্তী ভিডিও আমরা সেইভাবে শুরু করব। ভালো থাকবেন, নমস্কার।